জাতিসংঘে বিরল এক বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন ইউনুস। কি বার্তা পাবে ভারত সহ গোটা বিশ্ব? ইরানের কয়লা খনিতে বিস্ফোরণে 51 জন নিহত, দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখছে তেহরান। আকাশে 2টি চাঁদ দেখবে বিশ্ব, বিরল এই মহাজাগতিক ঘটনা কি মানুষের জন্য হুমকি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বৈঠকটিকে বলা হচ্ছে বিরল এক ঘটনা, কিন্তু কেন? আসছে 24শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিষয়সমূহ গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কথা ছিল দেখা হবে, দেখা হলো না। ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি ঠিক যেন এই গানের মতোই। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দেখা হচ্ছে না ডক্টর ইউনুস ও মোদীর, এমন সংবাদ প্রকাশ করেই হয়তো এখন তৃপ্তির ঢেকুর তুলছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। কিন্তু তাতে কি বা আসে যায়? নিজের কূটনৈতিক সক্ষমতার প্রমাণ ঠিকই দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে এবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩ দশকে বাংলাদেশের হয়ে যে কাজটি কেউ করতে পারেননি, সেটি এবার করে দেখাচ্ছেন ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসের সাথে জো বাইডেনের এই সাক্ষাৎ শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসেও বিরল একটি ঘটনা। জাতিসংঘের অধিবেশনের সময় সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 1 থেকে 1.5 দিনের জন্য নিউ ইয়র্কে যান। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী আয়োজক দেশ হিসাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন প্রেসিডেন্ট। সেই সুযোগে বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান। এর বাইরে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা থাকে না। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা ও কথা হয়েছে, কিন্তু এমন বৈঠকের সুযোগ হয়ে ওঠেনি। ফলে ডক্টর ইউনুসের সাথে জো বাইডেনের এই বৈঠক রীতিমতো অবাক করার মতোই একটি বিষয়। গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসের। এর পাশাপাশি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠক হবে বিশ্বব্যাংক ও IMF-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ১৫ সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছে। ২ সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর দুই দেশের কূটনীতিকদের এসব ঘটনা প্রবাহ শক্তিশালী তৎপরতারই ইঙ্গিত দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশ নিয়ে বরাবরই বিদ্বেষী অবস্থানে আছে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। বিভিন্ন সময় একই রকম মনোভাব দেখিয়ে এসেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি ঝাড়খণ্ডের এক নির্বাচনী প্রচারণা সভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে শায়েস্তা করার হুমকি দিয়েছেন তিনি। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গেল শুক্রবার এক সমাবেশে এমন মন্তব্য করেন এই বিজেপি নেতা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम। বাংলাদেশ নিয়ে যেন আক্রোশ আর অভিযোগের শেষ নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির। কিছুদিন আগেই এদেশের অনুপ্রবেশকারীদের উপর একতরফা মন্তব্যের তীর চালিয়েছিলেন তিনি।
এবার একই রকম তীব্র বিদ্বেষ প্রকাশ করলেন তার ঘনিষ্ঠ মিত্র ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়তে পারলে খুঁজে খুঁজে রাজ্য থেকে তাড়াবেন অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের। ভিনদেশে অনুমতিহীন প্রবেশ দণ্ডনীয় অপরাধ। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের নিয়ে এমন ঢালাও মন্তব্য কি কোনো মন্ত্রীর মুখে শোভা পায়? एक बार झारखंड सरकार बदल दीजिए, रोहिंग्या और बांग्लादेशी একবার ঝাড়খণ্ড সরকার বদলে দিন। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে এ রাজ্য থেকে বের করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। এরা আমাদের সভ্যতা নষ্ট করছে, আমাদের সম্পত্তি দখল করছে, আমাদের কন্যা সন্তানদের নকল বিয়ে করছে, রুটি রোজগারও লুট করার কাজ করছে। ঝাড়খণ্ডের ভেতরে কোনো অনুপ্রবেশকারীর জায়গা নেই। এই কাজ বিজেপি করতে পারে। আমাদের ঝাড়খণ্ডে যেরকম অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এমন চলতে থাকলে আগামী 25-30 বছরের মধ্যে এখানে অবৈধরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। 30 साल में एक घुसपैठिए यहाँ बहुमत में आ जाएंगे। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছে মোদির দল ভারতীয় জনতা পার্টি। 20 সেপ্টেম্বর শুক্রবার রাজ্যের সাহেবগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়েছে পরিবর্তন যাত্রা নামের প্রচারণা অনুষ্ঠান। সমাবেশে দেয়া ভাষণে অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিয়ে নানা অভিযোগ সহ তার দলের মনোভাব তুলে ধরেন অমিত শাহ। লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমেই বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হার। এই অভিযোগের পুনরাবৃত্তি করলেন অমিত শাহ। তবে বিজেপি নেতাদের এমন মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছিলেন টানা পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হওয়া হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি। তার দাবি, বিজেপির এমন কথাবার্তার কোনো ভিত্তি নেই। बांग्लादेश का बॉर्डर बिहार और वेस्ट बंगाल और दूसरे नॉर्थ ईस्ट स्टेट से বাংলাদেশের সীমান্ত বিহার ও পশ্চিমবঙ্গের সাথে, এছাড়া উত্তর রাজ্যগুলোর সাথে। সেখান থেকে বেরিয়ে তারা কিভাবে ঝাড়খণ্ডে চলে আসে? তাদের শরীরে কি উড়ার জন্য পাখা আছে, নাকি ড্রোনের উপর বসে চলে আসে? এই বিষয়গুলোও তো বলতে হবে, তাই না? তার উপর বিএসএফ তো আছে। বুঝতে পারছি না ঝাড়খণ্ডে এসে সেখানকার জনসংখ্যার ধরন তারা কিভাবে পরিবর্তন করে দিচ্ছে। মিথ্যা বললে অন্তত ঠিকঠাক বলা উচিত, যাতে লোকজন কিছুটা হলেও বিশ্বাস করে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে অমিত শাহের মন্তব্যের অংশবিশেষ। সেখানে দেখা যায়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার ধমক দিয়েছেন তিনি। এর আগে 2018 সালে রাজস্থানে এক জনসভায় কোনো রাখঢাক না করেই বলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা উইপোকা, বেছে বেছে দেশ থেকে তাদের তাড়াবেন এই বিজেপি নেতা। চলমান পরিস্থিতিতে ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের এমন বিদ্বেষী মনোভাব আরও বিষিয়ে তুলবে ঢাকা ও নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ারের নেতা ও বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিশানায়েকে। রবিবার দ্বিতীয় দফা ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। দিশানায়েকে ভোটারদের কাছে দুর্নীতি বিরোধী কঠোর পদক্ষেপ ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। কর কমানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অনুরা কুমারা দিশানায়েকে ভারত বিরোধী ও চীনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় নতুন করে দ্বিতীয় দফার ভোট গণনা হয়। অবশ্য প্রথম দফা গণনায় অনুরা কুমারা দিশানায়েকে 40% ভোট পান। বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা 34% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। বাকি প্রার্থীরা লড়াই থেকে বাদ পড়েন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে একজন প্রার্থীকে 50% বেশি ভোট পেতে হয়। ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 51 জন। এতে আহত হয়েছে আরও 17 জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মিথেন গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সময় খনিতে 69 জন শ্রমিক কাজ করছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে খনির 2টি ব্লকে মিথেন গ্যাস লিক হয়। এরপরই সেখানে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখছে পুলিশ। ইরানের খনিতে এর আগেও একাধিকবার এরকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে কয়েকবার ইরানের কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। 2017 সালে কয়লা খনিতে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 42 জনের। 2013 সালে 2টি খনিতে বিস্ফোরণের জেরে 11 জনের মৃত্যু হয়েছিল। 2009 সালেও খনি দুর্ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছিল।
এদিকে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। সামরিক কুচকাওয়াজের সময় এর উন্মোচন করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের প্রতিরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তেহরানের বিরুদ্ধে আগ্রাসনের কথা কেউ ভাবতেই পারবে না। নতুন এসব ক্ষেপণাস্ত্রের উন্মোচনকে শত্রুপক্ষের প্রতি হুঁশিয়ারি হিসেবে দেখছে বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তেহরানের সামরিক কুচকাওয়াজের সময় নতুন যুদ্ধাস্ত্র উন্মোচন করল ইরান। সলিড ফুয়েলে চালিত ক্ষেপণাস্ত্র প্রায় 1000 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে দাবি করেছে ইরান। প্রকাশ্যে আনা আরেকটি যুদ্ধাস্ত্র ছিল শাহেদ 136B ড্রোন। এটি ছিল শাহেদ 136-এর উন্নত সংস্করণ। নতুন ড্রোনে যোগ করা হয়েছে বাড়তি কিছু বৈশিষ্ট্য। ইরানের দাবি ড্রোনটি 4000 কিলোমিটার পাড়ি দিতে পারবে। এ সময় ইরাকের বিরুদ্ধে 80-র দশকের যুদ্ধের স্মরণে আয়োজিত বার্ষিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট বলেন, ইরানের প্রতিরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি আরও যোগ করেন, ইরানের প্রতিরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তেহরানের বিরুদ্ধে আগ্রাসনের কথা কেউ ভাবতে পারবে না। বর্তমানে ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য। মূলত গাজা এবং লেবাননের সাথে সশস্ত্র সংঘাত চলছে ইসরায়েলের। তবে তেল আবিব বলছে, পর্দার আড়ালে থাকা ইরানের সাথেই তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন, লেবাননের সশস্ত্র বাহিনী এবং ইয়েমেনের বিদ্রোহীদের পেছনে ইরানের সমর্থন রয়েছে। তাই নতুন এসব যুদ্ধাস্ত্রের উন্মোচনকে শত্রু পক্ষের প্রতি হুঁশিয়ারির বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইফাত জাহান, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে লেবাননের পেজার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল, এমন দাবি করেছেন লেবাননের সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জর্জ সাগির। তিনি জানান, যে উন্নত প্রযুক্তির মাধ্যমে পেজার বিস্ফোরণ ঘটানো হয়েছে তা কেবল যুক্তরাষ্ট্রের মতো অল্প কিছু দেশের কাছেই রয়েছে। এককভাবে ইসরায়েলের পক্ষে এমন হামলা চালানো সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। গত মঙ্গল ও বুধবার লেবাননে ধারাবাহিকভাবে পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণের ঘটনায় অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত প্রায় 3000 মানুষ। ওই হামলার জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছে লেবানন সরকার ও হিজবুল্লাহ, যদিও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করা হয়নি। এককভাবে ইসরায়েলের পক্ষে ওই হামলা চালানো সম্ভব নয় বলে অভিমত লেবানিজ আর্মির সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জর্জ সাগিরের। রাজনৈতিক ও সামরিক এ বিশ্লেষক বলছেন, ওই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। সাগিরের মতে, বেতার প্রযুক্তির মাধ্যমে পেজার ও ওয়াকি টকিগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তা সম্ভব নয় বলে মনে করেন তিনি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে চালানো হয় ওই হামলা। এটি প্রযুক্তিগতভাবে খুবই উন্নত মানের। ইসরায়েলের পক্ষে এককভাবে এটি করা খুবই কঠিন। যুক্তরাষ্ট্রের মতো দু একটি দেশের কাছেই এমন উন্নত প্রযুক্তি আছে। আমার মনে হয় এ কাজে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করেছে। সাগির বলেন, সরাসরি লেবাননে হামলা চালানোর বদলে এ ধরনের সাইবার হামলা একই সাথে কম ব্যয়বহুল ও কম ঝুঁকিপূর্ণ। আপনার মোবাইলের কথাই ধরেন, এটাতে আছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি অত্যাধিক উত্তপ্ত হয়ে বিস্ফোরণের অনেক ঘটনাই আমরা জানি। ওই লেজার বা ওয়াকিটকিগুলোর ক্ষেত্রেও এমন ঘটেছে। শুরুতে বিশেষ একটি এলাকার বা বিশেষ কিছু যন্ত্রের তরঙ্গ দৈর্ঘ্যকে নিয়ন্ত্রণ করে লিথিয়াম ব্যাটারিগুলোকে উত্তপ্ত করা হয়েছে এবং এক পর্যায়ে অত্যাধিক তাপে সেগুলো বিস্ফোরিত হয়েছে। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সেই সময় থেকেই ইসরায়েলি বাহিনীর সাথে হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে তারা। এতে দুই পক্ষেই উল্লেখযোগ্য প্রাণহানি ঘটছে। এরই মাঝে চালানো হলো এই পেজার হামলা। এ নিয়ে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার পারদ আরও চরমে উঠছে। হিজল জুবাইর, বাংলাভিশন। বিরল এক মহাজাগতিক ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব। আগামী 29 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় চাঁদ পাচ্ছে পৃথিবী। 2 মাসের জন্য একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করবে। আর এ নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, আকাশে কি 2টি চাঁদ দেখা যাবে, অথবা এই দ্বিতীয় চাঁদটি কি মানব জাতির জন্য হুমকির? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। 29 সেপ্টেম্বর রাত থেকে কি আকাশে 2টি চাঁদ দেখবে মানুষ? 2 মাস পর কোথায় যাবে এই চাঁদ?
অথবা এই চাঁদ কি মানবজাতির জন্য কোনো হুমকি? দ্বিতীয় চাঁদ পেতে যাচ্ছে পৃথিবী। আগামী 29 সেপ্টেম্বর পৃথিবীর কক্ষপথে ঢুকে যাবে একটি গ্রহাণু, যাকে বিজ্ঞানীরা দ্বিতীয় চাঁদ বলছেন। তবে খুব বেশি সময়ের জন্য না, মাত্র 2 মাসের জন্য পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করবে এই চাঁদ, অনেকটা অতিথির মতো। কিন্তু এই মহাজাগতিক ঘটনার সাথে উঠে এসেছে কিছু রহস্য। চলুন জেনে নেই পৃথিবীর এই দ্বিতীয় চাঁদের আদ্যপান্ত। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আগামী 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করবে, যার নাম দেয়া হয়েছে 2024 PT5। এই গ্রহাণুকে মিনি মুনও বলা হচ্ছে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক গবেষণায় এই গ্রহাণুর গঠন, ভ্রমণ পথ সহ অন্যান্য বিষয়গুলো উঠে এসেছে। মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয় গাণিতিক বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস জানান, গ্রহাণুটির ব্যাস প্রায় 37 ফুট, যা একটি 4তলা ভবনের সমান উঁচু। গত 7 আগস্ট নাসার দক্ষিণ আফ্রিকা ভিত্তিক অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ম সিস্টেম বা অ্যাটলাস ব্যবহার করে গবেষকরা এই গ্রহাণুর সন্ধান পান। এমন অনেক গ্রহাণু এর আগেও পৃথিবীর দিকে এসেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে শূন্যেই পুড়ে ছাই হয়ে যায়। তবে 2024 PT5 নামের গ্রহাণুটি কিছুটা ভিন্ন। দে লা ফুয়েন্তে মার্কোস বলেন, কোনো বস্তুকে পৃথিবীর চাঁদে পরিণত হতে হলে সঠিক গতি ও দিক মেনে পৃথিবীর দিকে আসতে হবে। মিনি মুনে পরিণত হতে হলে একটি গ্রহাণুকে ঘন্টায় 2237 মাইল গতিতে পৃথিবীর 28 লাখ মাইলের মধ্যে আসতে হবে বলে জানান মার্কোস। আর 2024 PT5 এই শর্তগুলো মেনেই ধেয়ে আসছে পৃথিবীর দিকে। তবে কিছুটা হতাশ হবার মতো বিষয় হচ্ছে, রাতের আকাশে চাঁদের পাশে আরেকটি চাঁদ বা আকাশে একসাথে 2টি চাঁদ, এমন কোনো বিষয় ঘটবে না। গ্রহাণুটি খুবই ছোট, আর তাই খালি চোখে দূরবীন দিয়ে এমনকি অপেশাদার টেলিস্কোপ দিয়েও এটি দেখা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। তবে 2 মাস প্রদক্ষিণ শেষে কি হবে এই অতিথি চাঁদের? সেটি কি পৃথিবীর বুকে আছড়ে পড়বে? এমন প্রশ্নের জবাব নাসার আরেকটি পৃথক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, পৃথিবীকে ধ্বংস করতে হলে একটি গ্রহাণুকে অন্তত 60 মাইল বা 3 লক্ষ ফুট ব্যাসের হতে হবে। কিন্তু 2024 PT5 গ্রহাণুটি এর চেয়ে খুবই ছোট, তাই এটি পৃথিবীতে আছড়ে পড়ার আগে বায়ুমণ্ডলেই পুরো ছাই হয়ে যাবে। তবে এমন সম্ভাবনাও নেই বললেই চলে। নাসার গবেষকরা নিশ্চিত করেছেন যে 57 দিন পৃথিবীকে প্রদক্ষিণ করা শেষে এই গ্রহাণুটি ফিরে যাবে হেলিওসেন্ট্রিক অরবিট বা সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে। তাই দ্বিতীয় এই চাঁদকে ভয় পাওয়ার কোনো কারণ আপাতত নেই। বলে রাখা ভালো যে পৃথিবীতে এমন অস্থায়ী চাঁদ এটাই প্রথম না। এর আগেও বেশ কয়েকবার এমন অতিথি চাঁদের দেখা পেয়েছে বিশ্ব। সর্বশেষ 2020 সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর কক্ষপথে 2020 CD3 নামের একটি গ্রহাণু দেখতে পান বিজ্ঞানীরা। পরবর্তীতে জানা যায়, শনাক্ত হওয়ারও কয়েক বছর আগে থেকেই এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছিল। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। রাশিয়ার কার্স্ক প্রদেশে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ, হামলা ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনো সমঝোতা হবে না বলে জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করেছেন, ইউক্রেন ও পশ্চিমারা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে না, উল্টো তারা যুদ্ধকে বেছে নিচ্ছে বলে অভিযোগ তার। এদিকে কার্স্কে রুশ সেনাদের সাথে লড়াই ইউক্রেন একদিনে 3 শতাধিক সেনা হারিয়েছে বলে দাবি করেছে মস্কো। ডেস্ক রিপোর্ট। রাশিয়াকে বাদ দিয়ে বা তার স্বার্থকে উপেক্ষা করে ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় দাবি করে জাখারোভা বলেন, কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা শান্তির ধার ধারে না, তারা যুদ্ধকেই অগ্রাধিকার দেয়। ওই ভিডিও বার্তায় কার্স্ক প্রদেশে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলাকে সন্ত্রাসী কার্যকলাপ বলে উল্লেখ করেন এ মুখপাত্র। শুধু তাই নয়, রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পশ্চিমাদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে কিয়েভ। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম যারা চালাচ্ছে তাদের সাথে কোনো সমঝোতা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাখারোভা।
এদিকে এরই মাঝে জোরালো হামলায় কার্স্কে অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনাদের কোণঠাসা করা হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শেষ একদিনে ওই অঞ্চলে ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে বলে জানায় তারা। একই সাথে যুক্তরাষ্ট্রের হিমার্স রকেট ব্যবস্থা সহ শত্রুপক্ষের বেশ কিছু সাঁজোয়া যান ধ্বংস করা হয়। কার্স্কের সীমান্তবর্তী অঞ্চলে শত্রুপক্ষের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালানোর কথাও জানানো হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সামরিক ব্যয় মেটাতে আরও অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। রাষ্ট্রীয় টিভি চ্যানেল রাদাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক খাতে $150 বিলিয়ন বেশি ব্যয় করেছে ইউক্রেন, কিন্তু তাই যথেষ্ট নয়। যুদ্ধের সক্ষমতা বাড়াতে আরও বিনিয়োগ জরুরি। তবে কোন সময় থেকে কোন সময়ের ভেতর সামরিক খাতে ওই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা স্পষ্ট করেননি উমেরভ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সিরিয়ার অন্যতম প্রধান পণ্য পেস্তা বাদামের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম পুনরুদ্ধারের চেষ্টা করছে কৃষকরা। সিরিয়ার গৃহযুদ্ধে অগ্নিকাণ্ডে অনেক গাছ পুড়ে গেছে, রোগ ও কীটপতঙ্গের আক্রমণে নষ্ট হয়েছে অনেক ফসল। এ অবস্থাতে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা থাকায় সার ও কীটনাশক আমদানি ও কৃষিকে পুনরুদ্ধার করতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে দেশটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ফসল পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালাচ্ছে কৃষকরা। পেস্তা বাদাম সিরিয়ার এক সময়কার অন্যতম প্রধান রপ্তানিকারক পণ্য। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেস্তা বাদামের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের আগে সিরিয়ায় বার্ষিক ৮০,০০০ টন পেস্তা বাদাম উৎপাদিত হতো। যুদ্ধের কারণে বর্তমানের অধিকাংশ গাছ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে সিরিয়ার কৃষি মন্ত্রণালয়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় অনেক কৃষক আবার কাজে ফিরতে শুরু করেছে। তবে জায়গাটিতে আগের মতো কৃষি উৎপাদন করা বেশ কঠিন। মোরেক নামে ৩৫ বছর বয়সী এক কৃষক জানান, তারা হামা এবং ইদলিবের মাঝামাঝি একটি গ্রামে বসবাস করেন। যুদ্ধের কারণে ৬ বছর ধরে তারা বাড়ি থেকে পালিয়েছিলেন। গত বছর তারা ফিরেছেন। যুদ্ধের সময় তাদের পেস্তা বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের আগে সিরিয়ার পেস্তা বাদাম উপসাগরীয় দেশগুলোতে রপ্তানি করা হতো, ফলে কৃষকরা বেশ লাভবান ছিল। মোরেক বলেন, তারা ফিরে এসে দেখতে পান সব পেস্তা গাছ মরে গেছে, ফলে নতুন করে আবারও গাছ রোপণ করা হয়েছে আর রোগাক্রান্ত গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে। যুদ্ধে অনেক কৃষক বাস্তুচ্যুত হওয়ায় পেস্তা গাছগুলোতে যত্নের অভাবে রোগ এবং কীটপতঙ্গ ছড়িয়ে পড়ে। ২০২১ সালে সিরিয়ার সরকার কৃষকদের সহায়তা করতে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। তবে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে সার এবং কীটনাশক আমদানি ও কৃষিকে পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া সিরিয়ায় অভ্যন্তরীণ জ্বালানির সংকটের কারণে সেচ খরচ বাড়ছে। হামা প্রদেশে যুদ্ধের আগে গমের উৎপাদন ৩ মিলিয়ন টন থেকে কমে ১,১০,০০০ টনে নেমে গেছে। সিরিয়ার কৃষিখাতকে যুদ্ধ পূর্ববর্তী কিংবা আগের অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাই।